তার মধ্যে 3টা বাচ্চাই যদি ডেড থাকুক তারপরও পেশেন্টের প্যারা হচ্ছে 3। আবার ধরো একটা পেশেন্টের 2টো বাচ্চা আছে আর কোনো লস নাই, কিছু নাই, কিন্তু এই 2টো বাচ্চা হচ্ছে টুইন, তাহলে ওই পেশেন্টের প্যারা হচ্ছে 1। আমরা বলছি নাম্বার অফ প্রেগন্যান্সি দ্যাট হ্যাজ ক্রসড 28 উইকস। তার মানে তার প্যারা হবে 1 যদি টুইন প্রেগন্যান্সি হয় বা মাল্টিপল প্রেগন্যান্সি হয়, কিন্তু তার প্যারা এখানে 1ই হবে, প্যারিটি যেটা 1 থাকবে। কেউ কি বলতে পারবা গ্রেভিডা মানে কি? Gravida means number of pregnancy with or without viable child. হলো না? গ্রেভিডা মানে হচ্ছে কি নাম্বার অফ প্রেগন্যান্সি না, গ্রেভিডা মানে হচ্ছে গিয়ে একটা পেশেন্টের একটা কারেন্ট একটা কন্ডিশন সাথে তার আগের কন্ডিশন গুলা ইনক্লুড করে। তার মানে একটা পেশেন্টকে আমরা তখনই গ্রেভিড বলবো যখন সে কনসিভ করে, তখন তাকে আমরা গ্রেভিড বলবো। আর কত গ্রেভিড সেটা যদি বলতে চাই তাহলে আমরা এখনকার প্রেগন্যান্সির সাথে আগে তার যাই প্রেগন্যান্সি হয়ে থাকুক, 2 মাসের প্রেগন্যান্সি থাকুক অথবা 40 উইকস এর প্রেগন্যান্সি হোক, যাই হোক সেটা সহ করবো। গ্রেভিডা হচ্ছে গিয়ে নাম্বার অফ প্রেগন্যান্সি ইনক্লুডিং প্রেজেন্ট ওয়ান। এখন এই প্রেগন্যান্সি কোনটা অ্যাবর্শনে লস্ট হয়ে যেতে পারে, কোনটা প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, কোনটা সিজারিয়ান সেকশন হতে পারে, কোনটা ভেজাইনাল ডেলিভারি হতে পারে, যেভাবেই হোক সে যতবারই প্রেগনেন্ট হোক, সেটা সে ইচ্ছে করে নষ্ট করুক বা নষ্ট হয়ে যাক, সেটা তার যদি টুইন প্রেগনেন্সি হয়, যাই হোক, তার নাম্বার অফ প্রেগনেন্সি ইনক্লুডিং প্রেজেন্ট ওয়ান। একটা পেশেন্ট যদি এখন আমার কাছে একটা প্রেগনেন্ট পেশেন্ট আসে যে কিনা জাস্ট 3 months প্রেগনেন্ট, তার একটা বাচ্চা আছে, একটা বাচ্চা হয়ে মারা গিয়েছে আর এর আগে 2বার নষ্ট হয়েছে, তাহলে তার গ্রেভিডা হচ্ছে কি 5, কারণ 2টা নষ্ট হয়েছে, একটা আছে, একটা মারা গিয়েছে, আর এখন সে প্রেগনেন্ট। টোটাল সে হচ্ছে গ্রেভিডা 5। এটা হচ্ছে গ্রেভিডা এন্ড প্যারার মধ্যে পার্থক্য। তার মানে প্যারা সবগুলোই গ্রেভিডার মধ্যে কিন্তু ইনক্লুডেড, সাথে কারেন্ট ওয়ান এন্ড অ্যাবর্শনস। ঠিক আছে? আমরা অবস্টেট্রিক্সে আরো কিছু টার্ম আছে, যেমন টার্ম প্রেগন্যান্সি, প্রিটার্ম প্রেগন্যান্সি, প্রিটার্ম লেবার, পোস্ট টার্ম প্রেগন্যান্সি, এগুলো। এখন কারেন্ট যে গুলা চলে সেখানে বলা হয় যে টার্ম প্রেগন্যান্সি হচ্ছে গিয়ে, আচ্ছা তার আগে আমরা বলি আমরা প্রেগন্যান্সি কাউন্ট করা শুরু করি কবে থেকে? ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। একটা পেশেন্টের যদি গত মাসের 12 তারিখে তার মাসিক শুরু হয় এবং এই মাসে সে এখনো ক্রিয়া দেখে নাই এবং প্রেগন্যান্সি টেস্ট করে দেখা গেল সে প্রেগনেন্ট, তাহলে আমরা কাউন্ট করা শুরু করব গত মাসের, মানে জুলাই মাসের 12 তারিখ থেকে। ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল থেকে আমরা প্রেগন্যান্সি কাউন্ট করা শুরু করি এবং আমরা মনে করি এটা ডেলিভারি ডেটটা, এক্সপেক্টেড ডেলিভারি ডেট আমরা কিভাবে ক্যালকুলেট করি? এক্সপেক্টেড ডেট আমরা ক্যালকুলেট করি 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 ডেজ। তো 9 ক্যালেন্ডার মান্থ হলে কেমন হয়? 4 নং 36, সাথে আরো দুটো অ্যাড করলে 36, 37, 38, 39 এর মতো হয়ে যায়, আর আরো 7 ডেজ গেলে 40 উইকস। 40 উইকস পর্যন্ত আমরা মনে করি যে একটা প্রেগন্যান্সি নরমালি এক্সটেন্ড করতে পারে। তো
সবসময় যে 40 উইকস পর্যন্ত যায় তা না, আমরা 37 যখন কমপ্লিটেড হয়ে যায় তখন সেটাকে আমরা মনে করি যে বেবিটা মোটামুটি ম্যাচিউর হয়ে গিয়েছে, এখন সে সার্ভাইভ করতে পারবে আউটসাইড দা ইউটেরাস, তখন আমরা তাকে টার্ম প্রেগন্যান্সি বলি। তেমনি সবসময় যে 40 উইকসে ডেলিভারি হয় তা না, ডেলিভারির আরো কিছু ডিলে হতে পারে, সেজন্য আমরা 37 বর্তমান কনসেপ্টে 37 কমপ্লিটেড উইকস টু আপ টু 42 উইকস পর্যন্ত এই পিরিয়ডটাকে আমরা টার্ম প্রেগন্যান্সি বলি। এক্সপেক্টেড ডেট হবে হচ্ছে 40 উইকস এর দিনে, কিন্তু টার্ম প্রেগন্যান্সি বলা হয় এই সময়টাকে। এর আগে যদি হয় বিফোর কমপ্লিটেড 37 উইকস সেটাকে বলা হয় প্রি টার্ম, এবং আফটার কমপ্লিটেড 42 উইকস এর পরে যেটা সেটাকে বলা হয় পোস্ট টার্ম। আগে একটা টার্ম ছিল যে 40 উইকস এর পরে চলে গেলে সেটাকে বলা হতো পোস্ট ডেটেড প্রেগন্যান্সি, এবং 42 উইকস এর পরে চলে গেলে সেটাকে বলা হতো পোস্ট ম্যাচুরিটি। এখন ওই টার্ম গুলা হ্যাঁ এখনো আছে, যারা আমরা ইয়া করে সহজে তো আর চেঞ্জ করা যায় না। তো এখনকার একটা টার্ম হচ্ছে, এখনকার মানে বইয়ের ভাষায় বা ইন্টারন্যাশনালি যে টার্ম গুলা অ্যাডপ্ট করা হয়েছে সেটা হচ্ছে টার্ম, প্রি টার্ম এন্ড পোস্ট টার্ম। বিফোর 37 উইকস এটা প্রি টার্ম, আফটার 37 to 42 উইকস ইট ইজ টার্ম, এন্ড বিয়ন্ড 42 উইকস ইটস পোস্ট টার্ম। তো আমি যে কথাটা বলতেছিলাম যে এই হচ্ছে আমাদের প্রেগন্যান্সিটা ইয়া করা। আর আরো কিছু টার্ম আছে, যেমন আমরা এখানে প্রেগন্যান্সিতে যখন আমরা পেশেন্ট দেখি তখন আমরা বলে গ্রেভিডা এগুলো তো নেই, সাথে আরেকটা জিনিস এজ অফ লাস্ট চাইল্ড বা এ টাইম সিন্স লাস্ট ডেলিভারি, এই জিনিসটা আমরা উল্লেখ করি। কেন উল্লেখ করি? কারণ হচ্ছে গিয়ে টু ফ্রিকুয়েন্ট চাইল্ড বার্থটা একটা অবশ্যই মায়ের স্বাস্থ্যের উপর ব্যাড ইফেক্ট রাখে। এই জন্য টাইম সিন্স লাস্ট ডেলিভারি এবং অথবা টাইম সিন্স লাস্ট কনফাইনমেন্ট, মানে বাচ্চার জন্ম হওয়ার শেষ বাচ্চার জন্ম হওয়াটা কতদিন আগে হয়েছে সেটা আমাদের জন্য এখানে জরুরি। আর হিস্ট্রি নেওয়ার জন্য আমাদের আরো কিছু কিছু ইয়া করতে হয়, যে মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলার আছে কিনা, সেখানে কতদিনের সাইকেল ছিল, এগুলো আমরা যখন আরেক অন্যদিকে টার্মিনোলজিতে যদি যাই, তাহলে মেনস্ট্রুয়েশন যখন মেনস্ট্রুয়েশনের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোকে আমরা মেনস্ট্রুয়েশনকে ডেসক্রাইব করার জন্য আমরা কিছু কিছু টার্ম ব্যবহার করে থাকি। যেমন নর্মাল মেনস্ট্রুয়েশন তো ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে পিরিয়ডিক শেডিং অফ প্রজেস্টেশনাল এন্ডোমেট্রিয়াম। তো এই পিরিয়ডটা ইউজুয়ালি হচ্ছে গিয়ে 28 প্লাস মাইনাস 2 ডেজ। সবসময় যে 28 অথবা 30 ডেজ এইগুলো হয় তা না, আমরা বলে রাখি যে 21 to 35 ডেজ এরকম সাইকেল একজন মহিলার মেনস্ট্রুয়াল সাইকেলটা হতে পারে। এর আগে যদি হয়ে যায়, মানে এই ইয়াগুলো যদি টু শর্ট হয়ে যায়, দ্যাট ইজ সাইকেল গুলোর লেন্থ যদি 21 ডেজ এর লেস থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি বলি? এই পলিমেনোরিয়া। পলিমেনোরিয়া, ঠিক আছে। আর যদি সাইকেল গুলা হয় লঙ্গার দ্যান 35 ডেজ, সেটাকে আমরা কি বলি? অলিগোমেনোরিয়া। অলিগোমেনোরিয়া এন্ড পলিমেনোরিয়া। এটা হচ্ছে কম অথবা বেশি। কিন্তু আরেকটা টার্ম আছে মেনোরেজিয়া, সেটা কি? মেনোরেজিয়া হচ্ছে তার সাইকেলটা ঠিকই আছে, কিন্তু তার ফুল লস অফ ডেজ, যেটা মেনস্ট্রুয়াল পিরিয়ড এন্ড মেনস্ট্রুয়াল ফ্লো দুটোর অথবা যে কোনো একটা ইনক্রিজ। তার মানে periodic menstruation which is excessive in duration or amount or both, যে কোনোটা হতে পারে, সেটাকে বলি আমরা মেনোরেজিয়া। আর মেনস্ট্রুয়েশনের সময় স্বাভাবিকভাবেই একটা স্পাজমেটিক পেইন হয়, তো সেই পেইনটা সবার
স্পাজমেটিক পেইন মানে নরমাল একটা স্পাজমেটিক পেইন হয়, কিন্তু তার চাইতেও যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি কি, পেইনফুল মেনস্ট্রুয়েশন কে আমরা বলি ডিসমেনোরিয়া। পেইনফুল মেনস্ট্রুয়েশন কে আমরা বলি ডিসমেনোরিয়া। এখন এই টার্মগুলো আমরা আমাদেরকে গাইনোকোলজিক্যাল হিস্ট্রি টেকিং এর জন্য খুব ভালো মতো জানতে হয়। আর একটা অ্যান্টিনেটাল হিস্ট্রিতে যখন আমরা পেশেন্ট যখন অ্যান্টিনেটাল হিস্ট্রিতে, আচ্ছা তার আগে বলো তো অ্যান্টিনেটাল হিস্ট্রি ওয়াই ইট ইজ ইম্পর্ট্যান্ট। একটা পেশেন্টের যে কোনো মেডিসিন বলো, গাইনি বলো বা সার্জারি বলো, যে কোনো জায়গাতেই হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট। And why this history is important? একটা অ্যান্টিনেটাল পেশেন্টের হিস্ট্রিটা ইম্পর্ট্যান্ট কেন, বা অ্যান্টিনেটাল কেয়ারটা ইম্পর্ট্যান্ট কেন? তোমাদের একটা খুব প্রশ্ন আসে রিটেনে যে রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ অ্যান্টিনেটাল কেয়ার। এটা কি অ্যান্টিনেটাল কেয়ার মানে কি? সিস্টেমিক সুপারভিশন অফ আ woman during pregnancy. সিস্টেমিক সুপারভিশন। এই ভালো আছে বলে মানে পরিবারে যেরকম আছে কোনো সমস্যা তো নাই, ভালো আছে বা কেউ জানো না, কিন্তু সিস্টেমিক সুপারভিশন, এবং সেই সিস্টেমিক সুপারভিশনটা কে করবেন? একজন অবস্টেট্রিশিয়ান অথবা এই ইয়াতে যারা ট্রেইনড আপ তারা। এখানে আমাদের দেশে তো আছে এখন কিছু কিছু মিডওয়াইফস, নার্সেস এন্ড হেলথ ওয়ার্কার্স, এরাও কিন্তু অ্যান্টিনেটাল কেয়ারটা দিয়ে থাকে। এখন আমাদের কাছে যখন অ্যান্টিনেটাল কেয়ারের জন্য একটা পেশেন্ট আসলো আফটার হার কনসেপশন, তখন তুমি ফার্স্ট কখন নেওয়া উচিত অ্যান্টিনেটাল কেয়ার? একটা মহিলা, তুমি তো ডাক্তার, তুমি যখন প্রেগন্যান্ট মহিলা আসবে তখনই তাকে অ্যান্টিনেটাল কেয়ারের যে সিস্টেমিক এক্সামিনেশন এন্ড সুপারভিশনটা দেখবে, সেটা একটা। তো পেশেন্টের জন্য যে অ্যাডভাইসটুকু থাকবে যে সে কখন সে অ্যান্টিনেটাল কেয়ারে আসবে। অ্যান্টিনেটাল কেয়ারের কয়েকটা ভিজিট আছে, মিনিমাম কয়েকটা ভিজিট, ম্যাক্সিমাম অনেকগুলো হতে পারে, অথবা যখন প্রয়োজন তখন হতে পারে 14টা আসলে, আর অথবা whenever any complication arises, কিন্তু মিনিমাম বলা হচ্ছে WHO এর পক্ষ থেকে কয়টা বলো? শুনো, আমি যদি শুধু কথা বলি তাহলে ভালো লাগে না, তোমাদেরকেও কথা বলতে হবে। ম্যাডাম 4টা। চারটা সময় বলো। সময়গুলো বলো। প্রথম অ্যান্টিনেটাল কেয়ারটা একটা পেশেন্টের কখন তার ডাক্তারের কাছে যাওয়া উচিত? ফার্স্ট ট্রাইমেস্টারে। ফার্স্ট ট্রাইমেস্টার মানে কি? 16 উইকস ফার্স্ট ভিজিট। ফার্স্ট ট্রাইমেস্টার এখন 9 ডেজ। ফার্স্ট ট্রাইমেস্টার যদি আমরা ভাগই করে থাকি তাহলে আমরা প্রেগন্যান্সিকে 3টা ট্রাইমেস্টারে ভাগ করি। তাহলে আপ টু 12 উইকস হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, 12 টু 28 উইকস হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, এন্ড বিয়ন্ড সেকেন্ড 28 উইকস সেটা হচ্ছে থার্ড ট্রাইমেস্টার। তাহলে ফার্স্ট ট্রাইমেস্টারে যেতে হবে না সেকেন্ড ট্রাইমেস্টারে যেতে হবে? এটা খুব সহজ একটা ইয়া হচ্ছে কি, as soon as her pregnancy is confirmed, তখনই তাকে ফার্স্ট অ্যান্টিনেটাল চেকআপে যেতে হবে। আর আমাদের দেশে এটা জরুরি না, কিন্তু স্ট্যান্ডার্ড একটা অ্যান্টিনেটাল কেয়ারে যেটা জরুরি, বা বাইরের দেশ যেখানে এই অ্যান্টিনেটাল কেয়ারটা ওয়েল এস্টাবলিশ আছে, সেখানে হচ্ছে ওরা প্রেগন্যান্ট হওয়ার পরে পেশেন্টকে ওদের হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে এজ এ প্রেগন্যান্ট ওমেন রেজিস্ট্রেশনটা করতে বলে। তাহলে তারপর থেকে তার এই হেলথ কেয়ারটা যে সে ওদের তো অনেক কিছু দিয়ে আছে যে কোনখানে সে রেজিস্টার্ড স্বাস্থ্য সেবা গ্রহীতা যেটাকে বলে, সেরকম যেন ওদেরকে রেজিস্ট্রেশনটা নিতে বলে। আমাদেরও আছে রেজিস্ট্রেশন, কিন্তু আমাদের মানুষও ওটা মানে না, সাধারণ মানুষ যেটা সেটাও মানে না। আর হচ্ছে ওটা আমাদের তো পেশেন্টরা একটা জায়গাতেই যেতে বাধ্য এরকম কিছু না।
ওদের তো ওরা একজন মিডওয়াইফের কাছে যেতে হবে, এক একটা এরিয়ার জন্য এক একজন মিডওয়াইফকে সিলেক্ট করে দেওয়া হয়, সুতরাং ওদের ওখানে এই রেজিস্ট্রেশন নেওয়াটা জরুরি। আর আমরা বলছি যে কখন অ্যান্টিনেটাল কেয়ারে যাবে, প্রথমে যে সুন অ্যাজ হার প্রেগন্যান্সি ইজ কনফার্ম তখন সে যাবে, অ্যাটলিস্ট সে অবশ্যই যাবে। কারণ কেন যেতে হবে, সিস্টেমিক সুপারভিশন করতে হয় আমাদের ওই সময়টাতে, আমরা তার কোনো কমপ্লিকেশন আছে কিনা যেটা তার কাছে বা তার ফ্যামিলির কারো কাছে ধরা পড়ে না কিন্তু তোমার কাছে ধরা পড়তে পারে, এজন্য তোমাকে তার কেয়ার নিতে হবে। সেকেন্ড ইয়ারটা ভিজিটটা কখন হওয়া উচিত? मैम 24 to 28 weeks है 24 to 28 উইকস। তারপরে তারপর 32 পার্টিসিপেন্ট হচ্ছে 59, মানে 59 জন, কিন্তু কথা তো আমি কারোরই শুনি না। হ্যাঁ, কথা বলতে হবে। এন্টিনেটাল কেয়ারে যখন পেশেন্ট আসবে সবার আগে তুমি তার কাছে, আমরা কি হিস্ট্রিতে প্রথমেই কি জানতে চাই, হিস্ট্রিতে প্রথমে জানবেন চিফ কমপ্লেক্স। একটা পেশেন্টের প্রেগন্যান্ট মহিলার চিফ কমপ্লেক্স প্রথমটা কি হয়, কি বলবে? আই এম প্রেগন্যান্ট। তাহলে প্রেগন্যান্ট ফর হাউ লং, এটা পেশেন্টের ভাষায় যদি বলে, পেশেন্ট বলে যে আমার 2 মাসের গর্ভ অথবা 4 মাসের অথবা 5 মাসের গর্ভ, যেভাবে বলে থাকুক ওটা পেশেন্টের ভাষায়। যদি আমরা বলি প্রেগন্যান্সি ফর 7 মান্থ এরকম। তো আমরা যখন হিস্ট্রি তোমাদেরকে লিখতে বলি পেশেন্টের, তখন আমরা মান্থটা সাধারণত অবস্টেট্রিক্সে মান্থের চাইতে, ম্যানেজমেন্টের জন্য মান্থের চাইতে আমাদের কাছে উইকসটা জরুরি, এজন্য আমরা বলি উইকসে কনভার্ট করতে। প্রেগন্যান্সি ফর 37 উইকস, অথবা প্রেগন্যান্সি ফার্স্ট কমপ্লেনটা হচ্ছে গিয়ে প্রেগন্যান্সি হিস্ট্রি অফ অ্যামেনোরিয়া ফর 32 উইকস। এটা হচ্ছে তোমাদের চিফ কমপ্লেন্স, 1 নাম্বার পয়েন্ট। এরপরে যখনই পেশেন্ট আসে, নিশ্চয়ই শুধুমাত্র প্রেগনেন্ট হয়ে সে আসে না, যদি তার কাছে কোনো প্রবলেম থাকে তারপরে প্রবলেমটা লিখবে। যেমন কোনো পেশেন্ট ফার্স্ট ট্রাইমেস্টারে পেশেন্টেরা এসে একটা কমন প্রবলেম বলে যে খেতে পারি না, খুব বেশি বমি হয়, টায়ার্ড লাগে, এগুলো। তাহলে তখন তার সেকেন্ড কমপ্লেন্সটা হচ্ছে গিয়ে সিভিয়ার ভমিটিং ফর 2 days, এটা হচ্ছে তার সেকেন্ড কমপ্লেন্স। অথবা কেউ কেউ এসে বলে কনস্টিপেশন, কেউ কেউ এসে বলে increased frequency of micturition, সেগুলো হচ্ছে তার কমপ্লেন হতে পারে প্রথম দিকের কমপ্লেন গুলো, তো ফার্স্ট ট্রাইমেস্টার। সেকেন্ড ট্রাইমেস্টার এসে অন্যান্য টাইপের কমপ্লিকেশন নিয়ে আসতে পারে, তোমার ফেল টু পিটাল মুভমেন্ট এরকম করে আসতে পারে, অথবা হচ্ছে গিয়ে পারভেজাইনাল ব্লিডিং নিয়ে আসতে পারে। এটা ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার, যে কোনো ট্রাইমেস্টারে নিয়ে আসতে পারে পারভেজাইনাল ব্লিডিং ফর 2 days অথবা 1 day অথবা 1 occasion, এরকম করে সে আরেকটা কমপ্লেন নিয়ে আসতে পারে। তো তুমি তাকে তার মেইন প্রথমটা হচ্ছে গিয়ে অ্যামেনোরিয়া ফর এত উইকস, তারপরে তার কমপ্লেনটা লিখবা। এই হচ্ছে তোমার অ্যান্টিনেটাল হিস্ট্রির প্রথম দুটো চিফ কমপ্লেন্স। দুটো কেন, যদি 3টা থাকে 3টা লিখো, কিন্তু বেশি লিখবা না। তোমরা তো জানো যে চিফ কমপ্লেন্সে মেইন প্রবলেম গুলো বা মেইন কমপ্লেনটা তুলে ধরতে হয়, এগুলো আমাদের চিফ কমপ্লেন্স। তারপরে আমরা যখন আসবো আমাদের গাইনি সার্জারির সাথে, আমাদের গাইনি সার্জারি না মেডিসিন সার্জারির সাথে আমাদের এন্টিনেটাল হিস্ট্রির কিছুটা পার্থক্য আছে। যেমন এন্টিনেটাল ওখানে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এটা একরকম করে লিখতে হয়, আর আমরা আরেক রকম। তারপর হিস্ট্রি, পাস্ট মেডিকেল হিস্ট্রি, পাস্ট সার্জিক্যাল হিস্ট্রি, এরকম অনেক 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 কিছু লিখতে হয়, আমরা কিন্তু ওভাবে লিখছি না। এখন আমরা যদি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা বলি, তাহলে তোমাকে শুরু করতে হবে একদম এলএমপি থেকে। দ্য পেশেন্ট স্টেট দ্যাট, যে কথাটা সে বলবে, যে পেশেন্ট স্টেট দ্যাট she developed amenorrhea since, ওই তারিখটা বলবা,
যেমন ধরো হচ্ছে গিয়ে 14 ফেব্রুয়ারি থেকে she developed amenorrhea since 14th February 2020. Her menstrual period was regular and she has no other complaints. Her menstrual cycle was regular. At first she experienced nausea, vomiting, but now she doesn't have that. And for last 2 days, suddenly she developed lower abdominal pain, which is spasmodic in nature and relieved after micturition. এরকম করে বলতে পারবে, মানে তার যে কমপ্লেক্সটা সেটাই বলবা। অথবা যখন একটা পেশেন্ট লেবারে আসবে তখন তোমাকে বলতে হবে the patient said that she is amenorrheic since 12th December 2019. Her pregnancy was uneventful and she was duly vaccinated against tetanus. Her menstrual period was regular. Her antenatal period was uneventful and she was under regular antenatal checkup. But 12 hours ago, she developed lower abdominal pain, which was radiating from back and it was spasmodic in nature. It was not relieved by micturition or defecation, and it is increasing in duration, increasing in frequency and intensity. Her fetal movement is normal, and for this complaint, she consulted with a gynecologist or midwife, and she advised her to got admission. For this complaint, she got admitted in SMCH on 23rd August. Now her pain is increasing in এটা যদি লেবারের পেশেন্ট হয়। Now she was diagnosed case of primary gravida with first stage of labor. First stage of labor, তোমরা লেবার পড়েছো কিনা আমি জানি না, মনে হয় পড়া নাই। First stage of labor. Now she is under supervision. এটা বলতে পারো এটা হচ্ছে তোমার এই পেশেন্টটা। আর যদি এই পেশেন্টের ডেলিভারি হয়ে যায় যেভাবেই হোক, তখন যদি বলবা যে সে তো ভর্তি হলো, got admitted in SMCH on 23rd August and delivered a কি বাচ্চা জন্ম নিল, healthy female baby at 12 a.m. 24th August. Now her pervaginal bleeding is normal and she has no other complaints. The baby is feeding well. এটা তোমাকে বলতে হবে। হিস্ট্রিতে মা বাচ্চা দুজনের কথাই বলতে হবে। এটা গেল আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, যার কিনা ডেলিভারি হয়ে গেছে তার কথা। তারপরে এরপরে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে পড়ে এইবার যেহেতু অবসেট হিস্ট্রিতে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসের পরে আমরা অবস্টেটিক্যাল হিস্ট্রিটা নিব। ওই অবস্টেটিক্যাল হিস্ট্রির মধ্যে হয়েছে পয়েন্ট গুলো আগে আমরা কথা বললাম। গ্রেভিডা, যেহেতু এই পেশেন্ট এখন আর গ্রেভিড না, সে বাচ্চা ডেলিভারি করে ফেলেছে, সুতরাং এই পয়েন্টটা আমরা লিখছি না। আমাদের লিখতে হবে প্যারা পয়েন্টটা। প্যারা 1, এই পেশেন্টটা যদি ফার্স্ট টাইম হয় অথবা যদি এটার সাথে তার আরো দুজন বাচ্চা থেকে থাকে তাহলে প্যারা 3। তারপরে হচ্ছে গিয়ে টাইম সিন্স লাস্ট ডেলিভারি, কত আওয়ার্স বা ঘন্টা যাই বা দিন যাই বলো, পারভেজাইনাল ব্লিডিং কেমন এখন এটা লিখবা। তারপরে দিবা অবস্টেটিক্যাল চার্ট। অবস্টেটিক্যাল চার্ট মানে হচ্ছে কি কয়েকটা পয়েন্ট দিয়ে একটা চার্ট, সেখানে 1 2 3 সিরিয়াল, তারপরে হচ্ছে গিয়ে ইয়ার মানে কোন সালে জন্ম নিল, তারপরে টার্ম কি না, তারপরে মোড অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারি, প্লেস অফ ডেলিভারির পরে হচ্ছে গিয়ে প্রিপেরিয়াম কেমন ছিল এন্ড কোনো কমপ্লিকেশন ছিল কিনা। এটা কেন ইম্পর্টেন্ট, এই যে অবস্টেটিক্যাল চার্ট এটা ইম্পর্টেন্ট কেন? একটা পেশেন্টের যখন আমাদের কাছে আসবে অবস্টেটিক, যেমন ধরো একটা পেশেন্ট
আগে দুটো বাচ্চা আছে, এখন সে থার্ড টাইম প্রেগনেন্ট। আমি অবস্টেট্রিক্যাল চার্টে আগের বাচ্চাগুলোর সম্পর্কে একটা ডিটেইল হিস্ট্রি নিব, তাদের বিশেষ করে ডেলিভারি রিলেটেড, যে কবে হয়েছে, কতদিন আগে হয়েছে, তার আউটকাম কেমন ছিল, তার পিরিয়ডটা কেমন ছিল, এগুলো। যেমন ধরো 1 নাম্বার সিরিয়াল আছে 1, ইয়ার অফ ডেলিভারি ছিল 2014, টার্ম ছিল, মোড অফ ডেলিভারি হচ্ছিল ভ্যাজাইনাল ডেলিভারি, অবশ্যই প্লেসটা ছিল এট হোম, আউটকাম এ ডেড ফিটাস, ডেড, পিরপেরিয়াম কমপ্লিকেটেড, সে অনেক কমপ্লিকেশন বলতে পারে পিরপেরিয়ামে। তারপর এই যে এই কথাগুলো। তারপরে 2 নাম্বার সিরিয়ালে যখন পেশেন্টটা আসলো 2018 এ, প্রি টার্ম ডেলিভারি, আউটকাম ডেড, মোড অফ ডেলিভারি ভ্যাজাইনাল ডেলিভারি। যদি তাই থেকে থাকে তাহলে তুমি একটা ডিটেইল হিস্ট্রি নিলে যে এর প্রিভিয়াস অবস্টেট্রিক হিস্ট্রিটা ভালো না, এই প্রিভিয়াস হিস্ট্রিটা ভালো না, তখন এই পেশেন্টের হিস্ট্রিটাকে আমরা বলতে পারি বেড অবস্টেট্রিক হিস্ট্রি। তার মানে তার মোড অফ ডেলিভারি ভ্যাজাইনাল ডেলিভারি হোক আর যেখানেই হোক, তার কোনো আউটকামই অ্যালাইভ না। যদি অ্যালাইভ না থাকে তাহলে তোমাকে আলাদা করে চিন্তা করতে হবে যে এখানে প্রবলেমটা কি হয় যে তার বেবিটা আমরা অ্যালাইভ পাই না। সে তোমার হাই রিস্ক প্রেগন্যান্সি, অবশ্যই আমরা এইসব পেশেন্টকে হাই রিস্ক প্রেগন্যান্সি হিসেবে মার্ক করি এবং তাকে বলি যে ব্যাড অবস্টেট্রিক হিস্ট্রি, তার হিস্ট্রিটা ব্যাড ছিল। তাকে মোর ভিজিলেন্ট দিয়ে তোমাকে দেখতে হবে তার ডেলিভারিতে কোথায় কি প্রবলেম হয়, তোমাকে দেখতে হবে। তুমি যখন পারবা না, তোমার সিনিয়রকে কল করতে হবে, মানে যিনি এ ব্যাপারে আরো বেশি এক্সপার্ট, তাকে কল করতে হবে। এর উদ্দেশ্যটা কি? এর একটাই উদ্দেশ্য যে আমরা যেন তাকে একটা সাকসেসফুল আউটকামটা দিতে পারি, একটা সুস্থ বাচ্চা যাতে ডেলিভারি হয় সেই ব্যবস্থাটা করতে পারি। এবং এটাই আমাদের এন্টিনেটাল কেয়ারের উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য এটাই যে মা এবং বাচ্চার হেলথটা আমরা যেন প্রিজার্ভ করতে পারি। তো এই অবস্টেট্রিক্যাল চার্টে এটা একটা বিরাট। অথবা ধরো তোমার ওইখানে মোড অফ ডেলিভারি আমরা জানলাম যে ফার্স্ট প্রেগন্যান্সি এন্ড সেকেন্ড প্রেগন্যান্সি ওয়াজ ডেলিভার্ড বাই সিজারিয়ান সেকশন। তো এই পেশেন্টের যদি লেবার পেইন নিয়ে আসে তাহলে তখনই তোমার মাথায় চিন্তা থাকতে হবে যে আগে দুটো বাচ্চার সিজারিয়ান সেকশনে, এখন পেশেন্ট লেবারে গিয়েছে, তার প্রিভিয়াস যে স্কারটা ছিল সেটাতে ডিসিনস হতে পারে, মানে স্কার রাপচার হয়ে যেতে পারে, অথবা যাই ঘটুক এটা একটা হাই রিস্ক প্রেগন্যান্সি। এই প্রেগন্যান্সিটাকে তোমার তখনই তোমার এই পেশেন্টের ম্যানেজমেন্টের জন্য যে মোড অফ ডেলিভারি ডিসাইড করার কথা, তুমি বা তোমার সিনিয়র যেই হও না কেন, এটা ডিসাইড করে নিব আমরা যে এই পেশেন্টের আর্লি ডেলিভারি হয়ে যাওয়া উচিত এবং সেটা হওয়া উচিত বাই সিজারিয়ান সেকশন। তো দেখো পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য তার হিস্ট্রিটা তোমাকে অনেক বেশি হেল্প করে। আমরা অবস্টেট্রিক্যাল হিস্ট্রির পরে আমরা আসবো মেনস্ট্রুয়াল হিস্ট্রি। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে ওই যে প্রথমেই আমরা বলি মেনার্কি অ্যাক্ট। এটা এখানে ম্যাম একটা তাহলে এটা আমাদেরকে মানতে হবে মেনার্কি অ্যাক্ট। মেনার্কি এর সাথে প্রিপোজিশনটা অ্যাক্ট লাগে। মেনার্কি অ্যাক্ট মানে তার প্রথম মাসিকটা শুরু হয়েছিল কবে থেকে এটা হবে। তারপরে তোমাকে জানতে হবে মেনস্ট্রুয়াল সাইকেল, whether it was regular or not, যদি রেগুলার হয়ে থাকে কত দিনের ইন্টারভ্যালে, 32 days, 35 days এরকম করে। তারপরে তোমাকে এখানে মেনস্ট্রুয়াল পিরিয়ড 6 to 7 days, এলএমপি সে যেটা বলবে সেটা অনুযায়ী যদি তার মেনস্ট্রুয়েশন রেগুলার থেকে থাকে তাহলে আমরা ওই যে 9 ক্যালেন্ডার মান্থ প্লাস 7 days দিয়ে তার ইডিডিটা বের করি। এখন এন্টিনেটাল পেশেন্ট আসলে ইডিডিটা বের করা অবশ্যই জরুরি, কারণ তোমাকে তার এক্সপেক্টেড ডেটটা বের করতে হবে। ইভেন পোস্টনেটাল পেশেন্ট যদি তোমার কেস হিস্ট্রিটা করে তাহলে সেটাও তোমার জন্য জরুরি। কেন জরুরি? আমার যে বাচ্চাটা আমি দেখছি বা ডেলিভারি হচ্ছে টার্ম প্রেগন্যান্সি না প্রি টার্ম প্রেগন্যান্সি ছিল সেটা ডিসাইড করার জন্য এবং পরবর্তীকালে বাচ্চা ম্যানেজ করার জন্য এটা তোমার জন্য জরুরি, মানে এটা জানতে হবে। এই হলো আমাদের মেনস্ট্রুয়াল হিস্ট্রি চলে গেল, অবস্টেট্রিক্যাল হিস্ট্রির পরে মেনস্ট্রুয়াল হিস্ট্রি।
ঠিক তেমনি যখন গাইনির কেসগুলো নিবা তোমরা উল্টা হয়ে যাবে, মেনস্ট্রুয়াল হিস্ট্রি যাবে পরে আর অবস্টেট্রিক্যাল হিস্ট্রি আগে আসবে। মনে থাকে যেন তোমরা এই জিনিসটা যখন ইয়া নাও, মানে পরীক্ষাতে যখন তোমরা টেস্ট নাও, এই জিনিসটা ভুল করো। অবস্টেট ক্ষেত্রে প্রথমে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি, দেন মেনস্ট্রুয়াল হিস্ট্রি, আর গাইনির ক্ষেত্রে প্রথমে মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তারপরে অবস্টেট্রিক্যাল হিস্ট্রি। এরপরে আমাদের কাছে আসছে কন্ট্রাসেপটিভ হিস্ট্রি। পেশেন্টটা কোনো রকম কন্ট্রাসেপশনে ছিল কিনা, যদি নিয়ে থাকে তাহলে কোন মেথডটা সে ইউজ করতো। এরপরে আমরা আরো কিছু ওয়ার্ডগুলা নাই, যেমন হচ্ছে গিয়ে মেডিকেল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, তারপরে সোশিও ইকোনমিক হিস্ট্রি। আসলে সোশিও ইকোনমিক হিস্ট্রিতে তো মানুষকে অফ হাই সোশিও ইকোনমিক কন্ডিশন, অফ পোর সোশিও ইকোনমিক কন্ডিশন, এগুলা যেন তোমরা মানে হিস্ট্রি টেকিং এ এটা নেওয়া হয়। বাট কি ফারাক করে, সব বেশি তো আমাদের কাছে সমান, তাই না? এরপরে পার্সোনাল হিস্ট্রি তো বললাম আমরা, ড্রাগ হিস্ট্রি, আর কোনো হিস্ট্রি আছে? কথা বলো। আর কোনো হিস্ট্রি নিতে হয়? Family মেডিকেল, history. সার্জিক্যাল, ড্রাগ, পার্সোনাল। Family history. ইমিউনাইজেশন হিস্ট্রি। মেডিকেল হিস্ট্রিটা এখানে কেন জরুরি? যেমন ধরো পেশেন্টের ডায়াবেটিস আছে, অবভিয়াসলি সে হাই রিস্ক প্রেগন্যান্সি, কারণ ডায়াবেটিসের প্রেগন্যান্সির উপরে অনেক 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 রকমের বাজে ইফেক্ট আছে। পেশেন্ট হাইপারটেনসিভ, প্রিভিয়াসলি ডায়াগনোসড কেস অফ হাইপারটেনশন, তারও এই প্রেগন্যান্সিটা যেমন একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, তেমনি এই প্রেগন্যান্সিতে তার অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে। সেটার জন্য এটা তোমাকে বলতে হবে। ফ্যামিলি হিস্ট্রিও ইম্পর্টেন্ট এখানে, কারণ যাদের ফ্যামিলিতে হাইপারটেনশন, ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম এগুলো আছে, এটা তোমাকে এখানে উল্লেখ করতে হবে এবং ওই প্রেগনেন্ট মহিলার বেলায় ওগুলো ফাইন্ড আউট করতে হবে যে তার মধ্যে আছে কিনা, কারণ এইসব ক্রনিক ডিজিজ প্রেগনেন্সি আউটকামকে ইনফ্লুয়েন্স করে। সার্জিক্যাল হিস্ট্রি নিতে হবে, কারণ অ্যাবডোমিনাল সার্জারি এগুলো যদি থাকে তাহলে তো অবশ্যই আমি যদি কোনো কারণে পেশেন্টের অ্যাবডোমিনাল ডেলিভারি লাগে তাহলে সেখানে ইন্টারফেয়ার করবে। তেমনি কোথাও কোনো ফ্র্যাকচার হলো কি ছিল কিনা এগুলো তোমাকে জানতে হবে, কারণ লেবার প্রসেসের সময় পেশেন্টের পজিশনিং বা কনফিগারেশন ঠিক আছে কিনা এটাও দেখার জন্য আমাদেরকে জানতে হবে। আর পার্সোনাল হিস্ট্রিতে আমরা বিশেষ করে পার্সোনাল হিস্ট্রিতে তো পেশেন্টের ইয়া নেওয়া হয়, আমরা এখানে স্মোকিং, ব্যাটেল নাট চিউয়ার যারা তাদের, আর অ্যালকোহলিজম। আমাদের দেশে অ্যালকোহলিজম জানি না কতটুকু আছে, আমি এই বলতে পারছি না, বাট স্মোকিং প্যাসিভ অর অ্যাক্টিভ যে কোনো স্মোকিং, আর ব্যাটেল নাট চিউয়াররা তো আছেই। তো এই যাদের এইসব অভ্যাসগুলা থাকে তাদের কিছু ইয়া ইফেক্ট আছে প্রেগন্যান্সির উপরে। যেমন স্মোকিং যখন হয় তখন এইসব পেশেন্টদের দেখা যায় যে আইইউজিআর এর বৃদ্ধি হয়, মানে বেবির গ্রোথ রিটার্ডেশন হয় ইন্ট্রা ইউটেরাইন লাইফে। আইইউজিআর হয়, এদের প্রম হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। প্রম মানে প্রিম্যাচিউর প্রি লেবার রাপচার অফ মেমব্রেন। তো অবশ্যই এগুলোর একটা ইফেক্ট আছে প্রেগন্যান্সি আউটকাম। তেমনি আমাদেরকে আর সব হিস্ট্রি অন্য সব মানে সাবজেক্টের মতোই ড্রাগ হিস্ট্রিটা নিতে হবে, কারণ যদি কোনো হাইপার সেন্সিটিভিটি থেকে থাকে কোনো ড্রাগের প্রতি তাহলে আমরা সেই ড্রাগটা অ্যাভয়েড করব, এবং সে যদি কোনো ক্রনিক ডিজিজের পেশেন্ট হয়ে থাকে সে কি ড্রাগ নেয় সেটা অবশ্যই আমরা জেনে নেব, এবং যদি কন্টিনিউ করতে হয় তো কন্টিনিউ। এই হচ্ছে আমাদের ড্রাগ হিস্ট্রি। তারপরে আমরা গাইনিক হিস্ট্রি আসলে খুব একটা কঠিন না, সহজ, তবে তোমরা নিতে পারো না, এটাই হচ্ছে। তারপরে আমরা এক্সামিনেশনে তো জেনারেল এক্সামিনেশন এন্ড সিস্টেমিক এক্সামিনেশন। তো গাইনির বেলায় সিস্টেমিক মানে অবস্টেট্রিক্সে সিস্টেমিক এক্সামিনেশন ওরকম করতে হয় না। জেনারেল এক্সামিনেশন ওই মেডিসিন সার্জারিতে যে পয়েন্টগুলো তোমরা করে থাকো ওগুলোর সাথে
হবে যে এখানে গাইনিতে কিছু কিছু পয়েন্ট আমরা নেই না, যেমন ক্লাবিং, কয়লোনাইকা, লিউকোনাইকা, এগুলো আমাদের গাইনোপসের পেশেন্টের জন্য দরকার নেই। গাইনিতে আছে কয়লোনাইকাটা ইম্পর্টেন্ট, কিন্তু অবস্টেট্রিক্সে আমরা এই পয়েন্টস গুলোকে খুব একটা গুরুত্ব দিই না। গুরুত্ব দেওয়ার পয়েন্টস হচ্ছে গিয়ে এখানে অন্য কিছু, যেমন সবার আগে পেশেন্টের হাইট এন্ড ওয়েট। হাইটটা জরুরি কেন? একটা পেশেন্টের যদি শর্ট স্ট্রেচার হয় তাহলে সেই শর্ট স্ট্রেচারের সাথে ধরা হয় যে তার পেলভিসের এডেকুয়েসি নিয়ে আমরা তখন চিন্তিত হই। পেলভিস যদি এডেকুয়েট না হয় তাহলে লেবারটা ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট লেবার হলে লেবারের আউটকামটাও খারাপ হতে পারে। কন্ট্রাক্টেড পেলভিস যেটা আমরা বলি সেটা হতে পারে। যদি কন্ট্রাক্টেড পেলভিস হয় তাহলে তার মোড অফ ডেলিভারি নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এর জন্য তার হাইটটা জানতে হবে এবং তার ওয়েটটা। ওবেসিটি খারাপ এন্ড ভেরি লো ওয়েট, যাদের লো বিএমআই তারাও খারাপ। দুইটা ওবেসিটি এন্ড লো বিএমআই দুটোই আমাদেরকে দেখতে হবে তারা তারা এই দুই ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে বাকি সব ইয়ার সাথে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে গিয়ে ইডিমাটা। প্রেগন্যান্সিতে ফিজিওলজিক্যাল ইডিমা একটা হয়, মানে বিশেষ করে অ্যাঙ্কেল ইডিমা, এটা হতেই পারে প্রেগন্যান্সিতে, কিন্তু সেটা খুব বেশি না। এবং ইডিমার সাথে যদি হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড থাকে তাহলে তো আমাদের ডায়াগনোসিস চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলি হাইপারটেনশন উইথ প্রোটিন, মানে প্রোটিনিউরিয়া, এবং তখনই আমরা তার ইউরিনের প্রোটিনটা চেক করি। ইউরিনের প্রোটিন যদি পেয়ে যাই তাহলে সেখানে আমার ডায়াগনোসিসটা হয়ে গেল প্রি-এক্লাম্পসিয়া। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদেরকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখতে হবে, যে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপরে এনিমিয়া। প্রেগন্যান্সিতে এনিমিয়াটা খুব স্বাভাবিক। এমনিতেই আমাদের দেশের মেয়েরা এনিমিক, তারপরে যখন প্রেগন্যান্সিতে ডিমান্ড বেড়ে যায়, ইনটেক কমে যায়, তখন এনিমিয়াটা আরো বেশি এভিডেন্ট হয়। ইডিমা যেটা বললাম আমরা, মাইল্ড, মডারেট, সিভিয়ার, আমরা সাধারণত এই ইডিমাটাকে 1+, 2+, 3+ এগুলো দিয়ে এক্সপ্রেস করি। টেম্পারেচারটা জরুরি, আর জরুরি যেটা সেটা হচ্ছে কি ব্রেস্ট। তবে ব্রেস্ট তোমরা যখন আন্ডার গ্রাজুয়েটে পরীক্ষা দিবা তখন ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে না, বাট ব্রেস্ট হচ্ছে কি পয়েন্টটা তোমাদেরকে জানতে হবে। আরেকটা জিনিস করতে হয়, এখানে থাইরয়েড এন্ড লিম্ফ নোড, যেটা আমরা অন্যান্য মেডিসিন সার্জারিতে নেই, আমাদের জন্য জরুরি না। যদি পেশেন্টের হাইপারটেনশন পাওয়া যায় তাহলে জেনারেল এক্সামিনেশনের মধ্যে হিট কোগুলেশন টেস্ট যেটা আছে সেটা করা জরুরি। হিট কোগুলেশন টেস্ট করে আমরা কি করি, ইউরিনে প্রোটিন আছে কিনা, একটা টেস্ট টিউবের মধ্যে 2/3 ইউরিন নেওয়ার পরে টেস্ট টিউবটাকে ধরে আপার 1/3 আমরা যদি ইয়াটা দেই, ফ্লেমটা দেই, এবং তারপরে যখন আমরা এইটাকে লাইটের এগেইনস্টে ধরি, এখানে আমরা টার্বিডিটি দেখি। যদি প্রোটিন থাকে তাহলে ইউরিনটা টার্বিড হয়ে যায়, এবং এই টার্বিডিটির গ্রেডিং আছে 1+, 2+, 3+ এরকম করে। যদি প্রোটিন থাকে, সাথে হাইপারটেনশন থাকে, সেটাকে আমরা অবশ্যই প্রি-এক্লাম্পসিয়া বলবো। তখন আমাদের ডায়াগনোসিস হবে প্রাইমি উইথ 32 উইকস প্রেগন্যান্সি উইথ সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, এরকম করে। তারপরে আসো আমাদের সিস্টেমিক এক্সামিনেশন, এটাকে আমরা না বলে আমরা বলি অবস্টেটিক্যাল এক্সামিনেশন। অবস্টেটিক্যাল এক্সামিনেশনে আমাদের ইন্সপেকশন, পালপেশন, পারকাশনটা খুব জরুরি না, এন্ড অসকালটেশন, এই 4টা পয়েন্টে আমরা দেখি। অবস্টেটিক্যাল এক্সামিনেশন মানে আমরা অ্যাবডোমেনটাকে এক্সপোজ করার পরে তারপরে ইন্সপেকশন। ইন্সপেকশনে এক্সামিনেশন, অ্যাবডোমেন মানে অ্যাবডোমিনাল এক্সামিনেশন। তোমাদেরকে তো আর পারভেজাইনাল এক্সামিনেশন করতে দেওয়া হবে না, তোমরা শুধু অ্যাবডোমিনাল এক্সামিনেশন। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে প্রথমে ইন্সপেকশন,
ইন্সপেকশনটা পেশেন্টের অ্যাবডোমেনটাকে যদি এক্সপোজ করে তুমি দেখো তাহলে তুমি কি দেখলেন সেটাই বলবা। অ্যাবডোমেন ইজ ইউনিফর্মলি ডিস্টেন্ডেড, তাই না? প্রেগন্যান্সি তো যে কোনো এক সাইডে দিয়ে ডিস্টেন্ডেড হয় না বা এপিগাস্ট্রিকে হয় না বা প্রেগন্যান্সি যত দিন যাবে আস্তে আস্তে করে পেলভিস থেকে ইউটেরাস গ্র্যাভিড ইউটেরাসটা যখন উপরের দিকে উঠবে ইউনিফর্মলি উঠে, ইউনিফর্মলি ডিস্টেন্ডেড। এখন যদি মাল্টিপল প্রেগন্যান্সি থাকে অথবা যদি পেশেন্টের হাইপারটেনশনের জন্য ইডেমা ডেভেলপ করে, অনেক সময় ফ্ল্যাঙ্ক ফুল থাকে, ফ্ল্যাঙ্ক ফুল কিনা সেটা। তারপরে যে জিনিসটা তোমাদেরকে দেখাইতে বলা হয় বা তোমরা আলাদা করে দেখবে সেটা হচ্ছে কি লিনিয়া নাইগ্রা। লিনিয়া নাইগ্রা কি হয় তখন? প্রেগন্যান্সিতে হাইপার পিগমেন্টেশন হয়, তাই না? লিনিয়া নাইগ্রাটা তখন কেমন থাকে? কি জিনিস লিনিয়া নাইগ্রা? ম্যাম পিঙ্ক কালারের থাকতে পারে। পিঙ্ক কালারের থাকতে পারে তোমাকে বলেছে? তাহলে তুমি পিঙ্ক বললে আমি এখন বলবো পার্পল। নাইগ্রা, লিনিয়ার নাইগ্রা কি বলো? মিড লাইন বরাবর একটা ভার্টিক্যাল লাইন যেটা প্রেগন্যান্সির সময় হয়, পিউবিস সিম্পাইসিস থেকে জেনারেলি আম্বিলিকাস পর্যন্ত হয়, কিছু কিছু ক্ষেত্রে এর উপরে পর্যন্ত যেতে পারে। একদম ডিস্টার্নাম পর্যন্ত থাকে। মিড লাইনের যেখানে দুই দিক থেকে এসে রেকটাস অ্যাবডোমিনি মাসেলের যে জয়েন্টটা সেই জায়গাটাতে একটা ব্ল্যাকিশ হাইপার পিগমেন্টেড, আমি বলছি হাইপার পিগমেন্ট তারপরেও বলে পিঙ্ক। হ্যাঁ, হাইপার পিগমেন্টেড মানে কালো হয়ে যায় জায়গাটা, লম্বা লাইন উপরের দিকে ওঠে, এটাকে বলে কি স্ট্রায়া লিনিয়া নাইগ্রা, তাই না? এছাড়াও আরো কিছু কিছু দুই পাশ থেকে এরকম করে দেখবা তোমরা প্রেগনেন্ট মহিলা। আমরা তো এখন আসলে পেশেন্ট পাচ্ছি না, আমরা জুমে ক্লাস নিচ্ছি, জুমে তো আর পেশেন্ট দেখানো যায় না, তাই না? পেলভিক ইয়া থেকে ফসার ওই দিক থেকে দেখবা কিছু কিছু টুয়ার্ডস দা মিড লাইন এরকম করে কিছু ব্ল্যাকিশ এরকম পিগমেন্টেড লাইন গুলা তৈরি হচ্ছে, এগুলাকে বলে স্ট্রায়া গ্র্যাভিটেরাম। এগুলো প্রেগন্যান্সিতে কিন্তু তোমরা নিজেরাই দেখবা, তোমাদের মা খালা বোন যারা আছেন তাদেরকে যদি তোমরা একটু খেয়াল করে দেখো, প্রেগন্যান্সিতে তাদের কমপ্লেক্সনটা চেঞ্জ হয়। কেউ কেউ দেখবা ডার্ক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এইগুলো কিন্তু খুব স্বাভাবিক, প্রেগন্যান্সিতে পিগমেন্টেশনটা বেশি হয়। এইগুলো তোমাকে ডেসক্রাইব করতে হবে যে এগুলো প্রেজেন্ট, ইয়েস অবশ্যই। তারপরে আম্বিলিকাসটা কোথায় আছে? আম্বিলিকাসটা মিড লাইনে ইনভার্টেড না ইনভার্টেড? সাধারণত কি হয় আম্বিলিকাসটা? সাধারণত কিভাবে থাকে আম্বিলিকাস? উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? ইভার্টেড থাকে ম্যাম। ইনভার্টেড থাকে, তার মার্জিনটা ইনভার্টেড থাকে ম্যাম, কিন্তু ইয়েটা তো নিচেই থাকে। কিন্তু যখন ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসারটা বাড়ে আর ওখানে ফ্লুইড যদি কালেকশন হয় বা কারো যদি অ্যাম্বিলিক্যাল কোনো উইকনিং থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের দেখবা যে প্রেগনেন্ট অবস্থাতে তার এই জায়গাটা উইক হয়ে যাচ্ছে, এটা ডেসক্রিপশন দিতে হবে। তারপরে এই তো গেল আমার এটা তো মানে ইন্সপেকশনে আমার এই জিনিসগুলো। এখন আসে পালপেশন, এবং পালপেশনটাই খুব জরুরি। পালপেশনে আমরা যখন হাত দেই তখন অবশ্যই দেওয়ার আগে পেশেন্টের গায়ে হাত দেওয়ার আগে জিজ্ঞেস করে নিবা কোনো টেন্ডারনেস আছে কিনা। তারপরে পালপেশনে আমরা সবার আগে পয়েন্ট হচ্ছে হাইট অফ ইউটেরাস, মানে ইউটেরাসটা কতটুকু বড় হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য জেস্টেশনাল এজ ইউটেরাসটা আস্তে আস্তে হাইট লেন্থটা বাড়তে থাকে। at 12 weeks এটা before pregnancy and at the early stage of pregnancy এটা তো
পেলভিসে থাকে, তাই না? এটা তো পেলভিক অর্গান, তুমি নর্মাল পেশেন্টের পালপেট করতে পারবে না। যখন এটা বড় হয়, যখন এটা পেলভিসটাকে, পেলভিসের গ্রিপটাকে বা সিম্পাইসিস পিউবিসটাকে ইয়া করে, ও ওভারকাম করে যখন অ্যাবডোমেনে চলে আসবে, তখন তুমি এটাকে পালপেট করতে পারবে। সাধারণত 12 উইকস এর আগে ইউটেরাসকে পালপেট করা যায় না, এরপরে পালপেট করতে পারে। এবং এমনকি অনেক সময় ওবেস পেশেন্টের 12 উইকস এর পরেও পালপেট করাটা একটু ডিফিকাল্ট হয়। তো 12 উইকস এ যখন আসে তখন সে এট দ্য লেভেল অফ সিম্পাইসিস পিউবিস থাকে, তারপর আস্তে 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 করে সেটা বাড়তে থাকে, এক টার্মে যায় জাস্ট বিলো দা জিপি স্টারনামের ওখানে যায়। 20 উইকস এ থাকে এট দ্য লেভেল অফ আম্বিলিকাসে, 20 উইকস এট দ্য লেভেল অফ আম্বিলিকাস, আর টার্মে যে এপিগ্যাস্ট্রিক রিজন পর্যন্ত, মানে জিপি স্টারনামের নিচে পর্যন্ত চলে যায়। আমরা এটাকে মাপবো উইকস দিয়ে। আলনার বর্ডার, লেফট হ্যান্ডের আলনার বর্ডার, তুমি পেশেন্টের ডান দিকে দাঁড়িয়েছো, পেশেন্টের ডান দিকে দাঁড়িয়ে লেফট হ্যান্ডের আলনার বর্ডার দিয়ে জিপি স্টারনাম থেকে আস্তে 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 পাইথাস ইউটেরাসটা, আপার বর্ডার অফ ইউটেরাস, গ্র্যাভিড ইউটেরাসটা ফিল করবা। ওই জায়গাটাতে হাত রাখবা, মেজারিং টেপ নিবা। গাইনোকোলজিক্যাল অবস্টেট্রিক্যাল পেশেন্ট এক্সামিনেশন করতে মেজারিং টেপের খুব জরুরি। মেজারিং টেপ নিয়ে সেখান থেকে সিম্পাইসিস পিউবিস পর্যন্ত লেন্থটা কতটুকু সেটা মাপবা। এটাকে আমরা বলি সিম্পাইশিও ফান্ডাল হাইট। সিম্পাইশিও ফান্ডাল হাইট যখন কত সেন্টিমিটার, সিম্পাইশিও ফান্ডাল হাইট 32 সেন্টিমিটার, তার মানে তোমাকে ধরে নিতে হবে পেশেন্টের জেস্টেশনাল এজটাও 32 উইকসেরই কাছে। হ্যাঁ, ঠিক তেমনি আমরা মাপলাম, মাপার পরে এটা গেল আমাদের হাইট অফ ইউটেরাস। তারপরে আসো অ্যাবডোমিনাল গার্ড at the level of umbilicus, মানে অ্যাবডোমেনের যে সার্কামফারেন্সটা সেটা কতটুকু হবে এটা তোমাকে নিতে হবে। পেশেন্টকে এরকম করে পেশেন্টের নিচ দিয়ে মেজারিং টেপটা নিয়ে at the level of umbilicus abdominal guard কতটুকু সেটা মাপবা, এত সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের মেজারমেন্টের ব্যাপার। এখন আসো ফিল করার ব্যাপার। ফিল করব আমরা বেবিটাকে ফিল করি, ইউটেরাসের মধ্যে বেবিটাকে ফিল করি। বেবিটাকে ফিল করতে গেলে আমাদের চারটা গ্রিপ আমরা দেখি। একটা হচ্ছে ফান্ডাল গ্রিপ, যেটাকে দুই হাত দিয়ে দেখা হয়। তারপরে হচ্ছে গিয়ে ল্যাটারাল গ্রিপ দেখি দুইটা, বাম দিকে এবং ডান দিকে দুই দিকে। ফার্স্ট পেলভিক গ্রিপ, সেকেন্ড পেলভিক গ্রিপ। এগুলোকে আবার অন্য নামে বলা হচ্ছে গিয়ে পলি গ্রিপ। পলি গ্রিপটা আবার হচ্ছে ফার্স্ট পলি গ্রিপ, ওকে, ফান্ডাল গ্রিপ, সেকেন্ড পলি গ্রিপ, ল্যাটারাল গ্রিপ যেগুলো, আর থার্ড পলি গ্রিপ হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড পেলভিক গ্রিপ, আর ফোর্থ পলি গ্রিপ হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট পেলভিক গ্রিপ। অত আমরা ইয়া না করি, গোলমাল না করি, আমরা ফান্ডাল গ্রিপ করি। ফান্ডাল গ্রিপ বা ফার্স্ট পলি গ্রিপ সেটা হচ্ছে গিয়ে দুই হাত দিয়ে ফান্ডাসে এরকম করে তোমার হাতটা রাখতে হবে। ফান্ডাসে ফান্ডাসে হাত দিয়ে রাখবা এবং ব্যালট করবা। ব্যালট করে তুমি কি ফিল করলা সেটা বলবা। সাধারণত যদি ক্যাফালিক প্রেজেন্টেশনে বেবি থাকে, মানে মাথা নিচের দিকে থাকে, বাটকটা উপরের দিকে থাকে, বাটকটা তো সফট এবং বড় ব্রড, তখন তোমাকে বলতে হবে যে কি পাচ্ছ। সাধারণত বাটক পেলে আমরা বলি সফট ব্রড what is palpable, that which means it could be the buttock. তেমনি বাচ্চা যদি উল্টা থাকে, মানে ব্রিজ প্রেজেন্টেশনে থাকে, বাটক নিচে থাকে, মাথাটা উপরে থাকে, তাহলে কি পাবা? একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার পাবা। ল্যাটারাল পেলভিক গ্রিপ, সাধারণত বেবিটা পিছনের দিকে, বেবির পিছনটা একটা স্মুথ কার্ভ সারফেস পাওয়া যায়, অন্যদিকে পাওয়া যায় নব লাইক স্ট্রাকচার, কারণ বেবির এগুলো থাকে। এগুলো যখন আমরা ব্যালট করি তখন হচ্ছে কি এগুলো ফিল করা যায়। ব্যালটেবল নব লাইক স্ট্রাকচার। তারপরে আসো পেলভিক গ্রিপে। পেলভিক গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ দুই হাত দিয়ে দেখা হয় পেশেন্টের মাথার দিকে তাকিয়ে। তোমাদেরকে এগুলো দেখানোর জন্য তোমাদেরকে সামনাসামনি পাইতে হবে। সামনাসামনি না পেলে জুমে তোমাদেরকে পেশেন্ট এক্সামিনেশন করা সম্ভব, শেখানো সম্ভব না। ফার্স্ট পেলভিক গ্রিপে দেখি আমরা দুই হাত দিয়ে এরকম করে এখানে পেলভিসের উপরে, সিম্পাইসিস পিউবিসের উপরে কোন স্ট্রাকচারটা পালপেবল, হেড না বাটক? যদি হেড হয়ে থাকে তখন আমরা সেকেন্ড পেলভিক গ্রিপ,
সেকেন্ড পেলভিক গ্রিপ দেখি এক হাত দিয়ে, ডান হাত দিয়ে পেশেন্টের মাথার দিকে তাকিয়ে ডান হাত দিয়ে প্রেজেন্টিং পার্টটাকে ধরে ফেললাম, এরকম করে ধরলাম, এরকম করে ধরে এই করে আমরা মুভ করি ডানে বামে মুভ করে কি হয়, যদি সে পেলভিক ক্যাভিটিতে ঢুকে যায় তাহলে সে মুভ করতে পারে না, আর যদি না ঢুকে থাকে ফ্লোটিং থাকে ইউটেরাসের ভিতরে তাহলে সে মুভ করে। এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে পেশেন্টের হেডটা, বেবির হেডটা এঙ্গেজ হয়েছে কিনা। এঙ্গেজ হয়েছে মানে সে পেলভিক ক্যাভিটিতে ঢুকে গিয়েছে, এঙ্গেজ হয় না মানে পেলভিক ক্যাভিটিতে তখনও ঢুকে নেই। এটা গেল আমার সেকেন্ড পেলভিক গ্রিপ। তারপরে পারকাশন, এখানে কি পারকাশন করবা, যদি টার্ম প্রেগন্যান্সি হয় সারা পেট ঘুরি তো অ্যাবডোমেন ইউটেরাস, কি পারকাস করবো আমরা বলো? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অস্কালটেশন ফিটাল হার্ট সাউন্ডটা অস্কালটেট করতে হবে। ফিটাল হার্ট সাউন্ডটা সাধারণত ইন্টেন্সিটিটা তোমার সাধারণ মানুষের যেটা লাবডাব আছে সেরকম ফিটাল হার্ট সাউন্ড না, লো ইন্টেন্সিটি, আরো র্যাপিড। আমাদের হচ্ছে গিয়ে 60s 70 80 90 এরকম করে হার্টবিট থাকে, বেবির হার্টবিট আরো অনেক বেশি থাকে। সুতরাং এটা ভালো করে শুনতে হয়। সাধারণত আমরা বেল দিয়ে, ডায়াফ্রামের বেল দিয়ে শুনি, মানে স্ট্যাটর বেল দিয়ে শুনি। আর কোথায় শোনা হয়, যদি ক্যাফালিক প্রেজেন্টেশন হয় তাহলে স্পাইনো আম্বিলিকাল লাইনে, আম্বিলিকাস থেকে ইলিয়াক স্পাইন যেটা আছে সেটা বরাবর যদি লাইন টানি আমরা, তাহলে যে কোনো একদিকে এটা স্পাইনো আম্বিলিকাল লাইনে আমরা পাই সাধারণত। আর যদি ব্রিজ প্রেজেন্টেশন হয় তাহলে উপরের দিকে পাবো। আর যদি ট্রান্সভার্স লাই হয়, মানে এরকম থাকে, বাচ্চাটার আড়াআড়ি থাকে, সোজা থেকে আড়াআড়ি থাকে, তাহলে আম্বিলিকাসের যে কোনো একদিকে পাওয়া যাবে, ডানে অথবা বামে। এই হচ্ছে আমাদের ফিটাল হার্ট সাউন্ড। ফিটাল হার্ট সাউন্ড যখন দেখবা তখন সেটাকে রেট বলতে হবে, এক রেগুলার কিনা এই কথাটা করতে হবে। যদি আমি বলি 140 বিটস পার মিনিট এন্ড রেগুলার, তার মানে বাচ্চার হার্ট সাউন্ডটা ভালো আছে। তোমাদের জন্য পেলভিক এক্সামিনেশন, পিভি এক্সামিনেশন করতে হবে না, এইগুলো আমাদের এক্সামিনেশন। এখন আমরা সেলিয়েন্ট ফিচার। মিসেস অমুক admitted in this hospital at her 32 weeks of pregnancy with severe headache. Her pregnancy was dated by early ultrasonogram and her LMP was on date 1st January, and accordingly her EDD will be on 8th October. For last 2 days she developed sudden headache which was not relieved by any medication, so she consulted with a doctor and admitted in this hospital 2 days ago with this complaint. On examination she is anemic and her blood pressure is 160/110 with medication. যেহেতু 2 দিন আগে ভর্তি হয়েছে অবশ্যই তাকে মেডিকেশন দেওয়া আছে, with medication, edema 2+, and her heat coagulation test is positive. On abdominal examination there is a single fetus with longitudinal lie with average amniotic fluid, and fetal heart sound is 140 beats per minute. এই হচ্ছে আমার না। So she was diagnosed as a case of primigravida with 32 weeks pregnancy with severe preeclampsia. এই হচ্ছে আমার antenatal history. তারপরে তোমার ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু হার ডায়াগনোসিস, এটা তোমাকে করতে হবে। সেলিয়েন্ট ফিচার আমার এতক্ষণ করতে হবে, ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দা ডায়াগনোসিস। আমি না তোমাদের এই ক্লাস করাইয়া মোটেও শান্তি পাইলাম না। হিস্ট্রি এন্ড এক্সামিনেশন চোখের সামনে দেখতে হয়,
এখন তোমরা আমাকে বলো এই হিস্ট্রিতে বা এখানে কোন জিনিসটা বোঝা যায় না? আমি জানি ম্যাক্সিমাম জিনিসই বোঝা যায় নাই। আমাকে বলো, আমি যদি পারি কিছু চেষ্টা করবো বুঝাইতে আবার। হুম, ফান্ডের দিকটা বুঝিনি। বুঝো না কোনটা, আবার বলো। ফিল করবো যে গ্রিপগুলো, ওই গ্রিপগুলো আরেকবার বললে ভালো হতো। গ্রিপ গুলা আসলে বললাম না, তুমি গ্রিপ বোঝানো তোমাদেরকে সামনাসামনি পেলে তারপর গ্রিপ বোঝাতে পারতাম। 4টা গ্রিপ হয়: ফান্ডাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ, ফার্স্ট পেলভিক গ্রিপ এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ। ফান্ডাল গ্রিপ, ফান্ডাসের বাচ্চার কোন অংশটা আছে সেটা দেখা হয়। সেকেন্ড পেলভিক গ্রিপ, ল্যাটারাল গ্রিপ। ল্যাটারাল গ্রিপ হচ্ছে গিয়ে তোমার অ্যাবডোমেনের 2 সাইডে মানে ফ্ল্যাঙ্ক বরাবর কোন পার্টস গুলো আছে সেটা দেখা হয়। পেলভিক গ্রিপ যেটা, ফার্স্ট পেলভিক গ্রিপ দিয়ে দেখা হয় যে পেলভিসের কোন অংশটা আছে, হেড না বাটক। এন্ড সেকেন্ড পেলভিক গ্রিপ দিয়ে দেখা হয় এঙ্গেজমেন্ট, যে অংশটা আছে সেটা এঙ্গেজ হয়েছে কিনা। ফার্স্ট ফান্ডাল গ্রিপ যেটা 2 হাত দিয়ে এরকম করে 2 হাত দিয়ে আমরা পেশেন্টের ফান্ডাসে, ইউটেরাসের ফান্ডাসে এরকম করে হাত দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে কোন অংশটা পাচ্ছি। যদি হার্ড গ্লোবুলার স্ট্রাকচার পাই তাহলে মনে করি মাথা, মানে বাচ্চার মাথা। আর যদি সফট ব্রড একটা স্ট্রাকচার পাই তাহলে মনে করি বাচ্চার বাটক। এই হচ্ছে আমার ফান্ডাল গ্রিপ। ল্যাটারাল গ্রিপ, ল্যাটারাল গ্রিপ ধরো এরকম ইউটেরাসটাকে এরকম করে ধরে এই পাশটাকে দেখি এবং এই পাশটাকে দেখি। যদি এই পাশে একটা ব্রড স্মুথ সারফেস কিছু পাওয়া যায় তাহলে সেটা মনে করি বেবির ব্যাক পিচ। আর যদি নব লাইক স্ট্রাকচার পাওয়া যায় মানে এলবো এন্ড নি এগুলো যদি থাকে ওদিকে তাহলে এগুলো নব লাইক স্ট্রাকচার পাওয়া যায়। এটা হচ্ছে ল্যাটারাল গ্রিপ। এন্ড লাস্টলি পেলভিক গ্রিপ, মানে পেলভিসের সিম্পাইসিস পিউবিসের উপরে তুমি 2টা হাত রেখে বুঝতে চেষ্টা করবা হোয়াট ইজ দ্য প্রেজেন্টিং পার্ট এন্ড এটা এনগেজমেন্ট হচ্ছে কিনা। যদি হাত দিয়ে আমরা এরকম 2টা হাত দিয়ে দেখি যে এখানে একটা হার্ড গ্লোবুলার স্ট্রাকচার পাওয়া যাচ্ছে তাহলে সেটা বেবির হেড। হেড পাওয়ার পরে যখন আমি বেবির হেডটাকে এরকম করে মানে এরকম করে আমরা বেবির হেডটাকে ধরতে পারি, যদিও সেটা ইউটেরাসের ভিতরে, তারপরে আমরা এরকম করে ধরতে পারি এবং ধরে এরকম করে নাড়াইতে চেষ্টা করি। যদি সেটা নড়ে তার মানে এঙ্গেজমেন্ট হয় নাই, আর যদি না নড়ে তার মানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তোমাদেরকে আচ্ছা, তোমরা আমাকে বলো তো কলেজ কি খুলবে না খুলবে না, আর তোমাদের পরীক্ষার ব্যাপারটা কি? হুম, ম্যাম আমাদের পরীক্ষা মনে হয় পিছাবে, আর এটা মানে শিওর না যদিও, কিন্তু এমনিতে অক্টোবর মাসে শুনেছি ফাইনাল প্রফের সাপ্লি পরীক্ষাটা হবে, যেটা 53rd ব্যাচের। আমাদের ব্যাপারে এখনো ম্যাডাম ওরকম কোনো সিদ্ধান্ত জানানো হয় নাই অফিসিয়াল। বা তোমাদের কলেজও খোলার কোনো সিদ্ধান্ত হয় নাই না? জি না ম্যাডাম। এই যে যেমন ধর আমি কেন জিজ্ঞেস করছি, যেমন এই যে ক্লাসগুলো করাচ্ছি, এই যে গ্রিপ বললাম, অ্যাবডোমিনাল এক্সামিনেশন বললাম, আমি বুঝাইতে পারি নাই। আমি মনে করি নাই, আমি মনে করি যে আমি বুঝাইতে পারি। এগুলো চোখের সামনে না দেখলে বোঝা যায় না। এক্সামিনেশন তো চোখের সামনে না করলে বোঝানো যায় না। এখন তোমাদেরকে আমি একটা মানে অ্যাডভাইস দিতে পারি। এখন তো আর আমার অ্যাডভাইস লাগবে কি, এটা তো তোমরা সবাই জানো। এই ইয়াতে কিছু কিছু ইয়া পাওয়া যায় না নেটে, যে এক্সামিনেশনের বোধহয় ক্লিপ কিছু পাওয়া যায়, ইউটিউব বলো বা অন্য কোথাও বলো, তোমরা সেটা কি দেখতে পারবা? যদি দেখো আমার মনে হয় তোমাদের জন্য কিছুটা হেল্পফুল হতে পারে, এরকম একদম না দেখার চাইতে, কারণ আমরা তো তোমাদেরকে কিছুই দেখাতে পারছি না। ম্যাম আমাদের গাইনি ওয়ার্ড একদিনও হয়নি, এই জন্য আমরা মানে এটা ভাইস প্রিন্সিপাল স্যারকে আমরা বলেছিলাম যে আমাদের যাদের ওয়ার্ড হয়নি তাদের জন্য অ্যাটলিস্ট এই অনলাইনে ব্লগ পোস্টিং এর পরের জন্য আমাদেরকে মানে কলেজ খোলার পর যেন সময় দেওয়া হয়। তো উনি বলেছে যে ওটা উনি দেখবে আর কি।
অবশ্যই, কারণ ওই যে বললাম তোমাদেরকে যদি আমি চোখের সামনে না দেখাইতে পারি, আমি তো মানে শান্তি পাচ্ছি না, তোমরা পাবা কি? তোমরা বুঝবা কি? তোমাদেরকে অবশ্যই পেশেন্ট দেখতে হবে। পেশেন্ট না দেখলে অনলাইনে ক্লাস করে করে কেউ ডাক্তার হতে পারে? তাহলে তো বিশ্বজুড়ে ডাক্তার। হ্যাঁ, জি ম্যাম। আমাদের দুর্ভাগ্য এটা, হ্যাঁ তাই না? আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে? স্টুডেন্টসরা কোনো প্রশ্ন আছে বাবা? যদি থাকে বলো, আমি দেখি প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। ম্যাডাম হুম ম্যাডাম ফান্ডাল হাইট দেখবো আমরা হচ্ছে যে 1 হাত দিয়ে, আর গ্রিপ দেখবো হচ্ছে যে 2 না হাত না দিয়ে। না, ফান্ডাল হাইট, হ্যাঁ ফান্ডাল হাইট দেখবো 1 হাত দিয়ে, বাম হাত। জানি না তোমরা আমার কোন হাত বুঝতেছো, এটা হচ্ছে আমার বাম হাত। আমার বাম হাতের এটা দিয়ে আমরা এই যে যখন মারি তখন এরকম করে মারি না, আমরা এখানে মারবো না, পেশেন্টকে আদর করেই দেখবো, কিন্তু বাম হাতের আলনার বর্ডার দিয়ে। মাপতে গেলে তো আমরা এরকমই মাপি, তাই না? এই যে এরকম করে, এরকম 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 করে মাপবো। তার ইয়াটা ধরো এখানে পাইলাম, তাহলে এই জায়গাটা হচ্ছে আমার পয়েন্ট। আমি এখানে মেজারিং টেপের একটা এন্ড দিয়ে বাকি এন্ডটুকু সিম্পাইসিস পিউবিস পর্যন্ত নিব। সিম্পাইসিস পিউবিসের হাইট পর্যন্ত নিয়ে দেখবো যে কত সেন্টিমিটার। কখনো 24 সেন্টিমিটার হতে পারে, কখনো 28 সেন্টিমিটার হতে পারে। এটা হচ্ছে আমার সিম্পাইসিও ফান্ডাল হাইট। ফান্ডাল হাইট 1 হাত দিয়ে, ফান্ডাল গ্রিপ 2 হাত দিয়ে। জি ম্যাডাম, থ্যাংক ইউ। হুম ম্যাম হুম ম্যাম অবস্টেটিক্যাল চার্টে কি মানে কারেন্ট প্রেগন্যান্সিটাও লিখতে হবে? না না, অবস্টেটিক্যাল চার্টে আমি যদি প্রেগনেন্ট থাকি তাহলে এখনকার বাচ্চার আউটকাম এগুলো তো আমি কি জানি না, আমি এটা ইনক্লুড করব না। কিন্তু প্রিভিয়াস যতটা প্রেগন্যান্সি ছিল আমার, ওই 2টা বলো বা 3টা বলো বা একটা, যেটাই বলুক সেটা আমার অবস্টেটিক্যাল চার্টে থাকবে। তবে পিরপিরিয়ামের যে কেস, যেমন ধরো আমার 2 দিন আগে বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে, এখন তোমরা আমার হিস্ট্রি নিচ্ছ, আমার এই 2 দিনের বাচ্চাকে অবস্টেটিক্যাল চার্টে ঢোকানোর দরকার নেই। ও আমি আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস তুমি বলাই আমার এখন মনে হচ্ছে, একটা জিনিস ভুলে গিয়েছি। আমি তো পেশেন্ট এক্সামিনেশন করে ফেলেছি, এক্সামিনেশনের ফাইন্ডিংস গুলো লিখেছি। আমার বেবি এক্সামিনেশন কি করব? যদি বাচ্চা ডেলিভারি অলরেডি হয়ে যায়, হ্যাঁ, তোমাকে বেবি এক্সামিনেশনটা করতে হবে। তুমি তো মা এবং বাচ্চা আলাদা করে দেখতে পারবে না। বেবি এক্সামিনেশনে 5-6টা পয়েন্ট লিখতে হবে। বেবি তুমি পরীক্ষার হলে যখন তোমাকে একটা 2 দিন আগে ডেলিভারি হয়েছে যে বাচ্চার মাকে দেওয়া হবে, তুমি তার বাচ্চার মাকে বলে বেবি আনাবা, বলা যে আপনার বাচ্চাটাকে আনেন। যদি বাচ্চা খুব রোগা থাকে, মানে অসুস্থ থাকে, কোথাও ভর্তি থাকে, তাহলে তো আর পাবে না। তুমি বলবা যে বেবি ওয়াজ নট good, so it is admitted in NICU, so I couldn't examine it. কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই তোমাকে আনতে হবে। এনে কি কি পয়েন্ট দেখতে হবে? প্রথম কথা হচ্ছে কি, বেবির সেক্স দেখতে হবে, ওয়েট নিতে হবে, স্কিন কালার দেখতে হবে, বেবির আম্বিলিকাস দেখতে হবে, বেবির আম্বিলিকাল কন্ডিশন দেখতে হবে, ডিফিকেশন মিক্সচারেশন হয়েছে কিনা, এন্ড কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা, আর ল্যাকটেশন, ব্রেস্ট ফিডিং কিনা। এই কয়েকটা পয়েন্ট তোমাকে দেখতে হবে বেবির কাছে। আমরা নিওনেটালজিতে যে বেবি এক্সামিনেশন করি, আমরা এক্স্যাক্টলি ওরকম করার আমার অত বেশি দরকার নাই, কিন্তু বেবির ওয়েট, সেক্স, কনজেনিটাল অ্যানোমালি, আম্বিলিকাল কন্ডিশন, মিক্সচারেশন এন্ড ডিফিকেশন, এবং হচ্ছে কি কোনো ব্রেস্ট ফিডিং কিনা, এটা আমাকে পরীক্ষা করে লিখতে হবে। বেবি নোট এটাকে আমরা বলি। আর কোন প্রশ্ন? আর কোন প্রশ্ন আছে? ম্যাম অপারেশনে ফিটাল হার্ট সাউন্ডের সিস্টেমটা আরেকবার বললে ভালো হতো। ফিটাল হার্ট সাউন্ডটা দেখতে হয় তোমার
স্টেটর বেল দিয়ে। আমাদের হার্ট সাউন্ড তো আমরা ডায়াফ্রাম দিয়ে দেখি, তাই না? জি ম্যাম। হ্যাঁ, চেস্ট পিসের ডায়াফ্রাম দিয়ে দেখি। এখন ফিটাল হার্ট সাউন্ড দেখতে হয় সাধারণত বেল দিয়ে, এটাই বলে। তা আমরা এটা বেল দিয়ে দেখি। কেউ কি আমাকে কোনো মেসেজ দিলেন? আচ্ছা, বেল দিয়ে আমরা দেখি এবং তুমি বেবির প্রেজেন্টেশনের উপরে আমরা ডিপেন্ড করে যে বেবির ফিটাল হার্ট সাউন্ডটা কোথায় পাওয়া যাবে। যদি কেফালিক প্রেজেন্টেশন হয়, মানে বেবি নিচের দিকে থাকে, তার বাটক উপরের দিকে থাকে, তাহলে কেফালিক প্রেজেন্টেশন যদি হয়, এটা পাওয়া যায় সাধারণত স্পাইনো আম্বিলিকাল লাইন, ইলিয়াক ক্রেস্টের এন্টেরিয়র ইলিয়াক স্পাইন আছে না, সেই স্পাইন এবং আম্বিলিকাস, এই দুইটা লাইন জয়েন করলে যে লাইনটা হয় সেটাই তো স্পাইনো আম্বিলিকাল লাইন। স্পাইনো আম্বিলিকাল লাইনের কোথাও তুমি কানে ইয়ারপিস ঢুকাবা, বেলটা ঢুকাবা, বেলটা ওই লাইনের যে কোনো একটা পয়েন্টে রাখবা এবং অন্য হাত দিয়ে বেবি পেশেন্টের অন্য হাত দিয়ে রাখবা। এখানে এই সাইডে হাত দিয়ে রাখবা, আর এই সাইডে হচ্ছে কি আমি শুনলাম। যদি না শুনতে পাই, পজিশন আমি একটু চেঞ্জ করব অবশ্যই, কারণ এটা তোমার আমার হার্ট সাউন্ডের মতো ধকধক ধকধক করে না, এটা ফিবল একটা সাউন্ড। এটা শুনতে গেলে খুব তীক্ষ্ণ কান লাগে। আমরা সহজে শুনতে পাই, তোমরা তো প্রথম শুনতে যদি নাও পাও, কিন্তু তোমাকে জানতে হবে যে কোথায়, তোমার পরীক্ষা পাশের জন্য জানতে হবে কোথায় ধরবা। শুনতে পেলে তো ভেরি গুড। তাহলে আমরা এরকম করে এক হাত দিয়ে পেশেন্টের অ্যাবডোমেনে হাত রাখবো, আর আরেক হাত দিয়ে এরকম করে কানে বেলটা ইয়া করবো, প্লেস করবো। যদি না শুনতে পাই তাহলে পজিশনটা চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি শুনবো যে কতটুকু মানে কেমন, সেটা পুরো 1 মিনিট ধরে আমি গুনবো। তাহলে আমি তার রেগুলারিটি, রিদমটা তো অবশ্যই জানবো, এন্ড রেগুলার কিনা সেটাও বুঝতে পারবো। রেট এন্ড রিদম দুইটাই আমাকে বলতে হবে। আর কোনো প্রশ্ন আছে? এটি কি বারবার একটা মেসেজ আসতেছে কি? আর কোনো প্রশ্ন? from ম্যাম পার্সেন্টেজ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই পার্সেন্টেজ কি এভাবে দাও তোমরা? পার্সেন্টেজ আমি নিয়ে তারপর হচ্ছে যারা যারা অ্যাবসেন্ট তাদেরকে আস্ক করি যে কেউ থাকলে যেন আমার মিস হলে যেন সেটা আমি নোট করতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, তুমি কাউন্ট করেছো প্রথমে, তাই না? জি ম্যাডাম, আমি ফার্স্টে মানে লিস্ট দেখে দেখে মানে যারা অ্যাবসেন্ট তাদের রোলগুলো লিখছি আর কি। তো একজন দুজন মিস হইলে তো আমি মেসেজ দিয়ে দেই, তো ওরা বলে আর কি আমরা আসছি। আচ্ছা আচ্ছা, বুঝছি। ঠিক আছে, তাহলে আমার পার্সেন্টেজটাও রেখে দিও। জি ম্যাম। আচ্ছা, তা আমাদের কি ক্লাস শেষ আজকে? জি ম্যাম, শেষ করে দেন তাহলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।